হ্যালো এভরিওয়ান, মাইসেলফ অনুষ্কা রয়। আমি একজন কমিউনিটি হেলথ অফিসার। তো ওয়েলকাম টু মাই নিউ চ্যানেল সিএইচও দিদি। এই চ্যানেলটি খোলার আমার মেন উদ্দেশ্য যেটা রয়েছে যে খুব রিসেন্টলি আমার সেন্টারে এনকোয়াশ হয়েছে। তো এনকোয়াশ ন্যাশনাল কোয়ালিটি অ্যাসিওরেন্স স্ট্যান্ডার্ড, এটা একটা প্রত্যেকটি সিএইচও দিদির জন্য একটা বিশাল বড় বিভীষিকা। তো আহ, এই এনকোয়াশের জন্য আমাদের অনেক কিছুই করতে হয়। তো এবার এনকোয়াশটি রিসেন্ট আমার সেন্টারে হয়েছে ভার্চুয়ালি, অ্যান্ড আই এম কোয়ালিফাইড অলসো। তো এই এনকোয়াশ রিলেটেড কী কী জিনিস আমাদের করতে হয়, তো সেগুলো তোমাদের সাথে শেয়ার করার জন্য তো তুমি বলেই বললাম এই চ্যানেলটি খোলা হয়েছে। তো আমরা যারা হেলথ কেয়ারের সাথে যুক্ত রয়েছি, আমরা তিনটে ভিজিটের সাথে আমরা খুবই পরিচিত। একটি হচ্ছে লক্ষ্য। লক্ষ্য হচ্ছে লেবার রুম বা মাদার থিয়েটার যে ওটি রুমগুলো, সেগুলোতে এই ভিজিটটা হয়, আর সেগুলোর ডেভেলপমেন্টের জন্য। নেক্সট মুস্কান, 0 to 12 ইয়ার্সের যে বাচ্চারা রয়েছে, চাইল্ড ফ্রেন্ডলি সার্ভিসটাকে প্রমোট করার জন্য মুস্কান। অ্যান্ড লাস্ট ওয়ান ইজ এনকোয়াশ। তো আমাদের সাব সেন্টার আগে ছিল, এখন সেটা সুস্বাস্থ্য কেন্দ্র, হেলথ অ্যান্ড ওয়েলনেস সেন্টার, আয়ুষ্মান আরোগ্য মন্দির, যে যা নামে ডাকে। তো আমাদের এখন পরিষেবাও অনেকটা অ্যাডভান্স হয়ে গেছে। তো আমাদের সেট আপের সাথে যে ভিজিটটা পরিচিত, সেটি হচ্ছে ন্যাশনাল কোয়ালিটি অ্যাসিওরেন্স স্ট্যান্ডার্ড। তো ন্যাশনাল কোয়ালিটি অ্যাসিওরেন্স স্ট্যান্ডার্ডটা কি, সেটা আগে আমাদেরকে জানতে হবে। ন্যাশনাল কোয়ালিটি অ্যাসিওরেন্স স্ট্যান্ডার্ড হচ্ছে অ্যাকচুয়ালি একটা সেট অফ স্ট্যান্ডার্ড। সেট অফ স্ট্যান্ডার্ড কেন না, এটা ডিজাইনই করা হয়েছে যে আমরা যে কম্প্রিহেন্সিভ যে হেলথ সার্ভিসটা দিই, সেটাকে আরও বেশি ডেভেলপ করার জন্য। তাহলে ন্যাশনাল কোয়ালিটি অ্যাসিওরেন্স স্ট্যান্ডার্ডটা আমরা কি করে মেনটেন করব না, একটা সাব সেন্টার, সরি এসএসকে। তো একটা এসএসকেতে যখনই এনকোয়াশ আমরা মানে ব্লক থেকে বলে যে তোমাদের এসএসকেতে এনকোয়াশ হতে চলেছে, তখন থেকে কিন্তু আমরা অনেকটা ভয় পেয়ে যাই যে কি করে আমরা এনকোয়াশ নামক এই বড় পরীক্ষাটি ওভারকাম করব। সবার আগে আমাদের হাতে কিন্তু ধরিয়ে দেওয়া হয় একটা বিশাল বড় চেক লিস্ট। একটা এই চেক লিস্টটা আমরা কি করে পড়বো, একদম তোমাদেরকে ফ্রেন্ডলি শেয়ার করছি। আমাকে যেদিনকে প্রথম চেকলিস্টটি দেওয়া হয়েছিল হাতে, আমি তো বুঝতেই পারছিলাম না আমি চেকলিস্টের কোন এন্ড থেকে আমি পড়া শুরু করব। আমি কিছুই বুঝতে পারছিলাম না। একটা শুধু 80 পাতার বিশাল বড় একটি চেকলিস্ট। তো তোমাদেরকে আজকের আমার চ্যানেলের প্রথম ভিডিওতে এটাই শেয়ার করব যে চেকলিস্টটি কিছু পড়ার ট্রিক্স রয়েছে, সেই ট্রিক্স ধরে ধরে যদি আমরা পড়ি, তাহলে কিন্তু চেকলিস্টটি আমাদের কাছে খুব সহজ হয়ে যায়। আর খুব রিসেন্টলি আমাদের যাদের ভার্চুয়াল এনকোয়াশ হচ্ছে, তাদের কিন্তু সারপ্রাইজ ভিজিট হয়ে ফিজিক্যাল অ্যাসেসমেন্টও হচ্ছে, যেটা আমাদের কাছে কিন্তু আরও অনেক বড় চ্যালেঞ্জ। সত্য, সুতরাং এরকম আমার মতো যারা সেন্টারে যারা সিএইচি দিদি আছো, তাদের কিন্তু এভরি মান্থে এই ইন্টারনাল অ্যাসেসমেন্টটা আমাদের চালিয়ে যেতে হয়। সেটা কিন্তু অ্যাসেসররা দেখতে চাইছে যখন ফিজিক্যালি তারা আসছে। তো যাই হোক, সেটা পরের কথা। আমি এখন তোমাদের সাথে শেয়ার করব যে এনকোয়াশ চেকলিস্ট কি করে পড়তে হয়। এনকোয়াশ চেকলিস্ট পড়ার জন্য আমাদের কিন্তু 8 এরিয়া অফ কনসার্ন আছে, যেটাকে ছোট্ট করে বলে বড় হাতের এ, ছোট হাতের ও, বড় হাতের সি। এরিয়া অফ কনসার্ন 8টা। সেই চেকলিস্টটাকে 8 ভাগে ভাগ করলে, মানে 8টা এরিয়া অফ কনসার্নে ভাগ করলে, প্রত্যেকটা ভাগে ভাগে কি আন্ডার কি পড়ছে না পড়ছে সমস্ত কিছু তোমাদের সাথে আমি শেয়ার করব। ওকে, সো 8 এরিয়া অফ কনসার্ন কি কি। তাহলে 8 এরিয়া অফ কনসার্ন কী কী হচ্ছে না, ফার্স্টেই হচ্ছে সার্ভিস প্রভিশন। আমরা যে সুস্বাস্থ্য কেন্দ্রে যে সার্ভিসগুলো দিচ্ছি, যে পরিষেবাগুলো দিচ্ছি, সেই পার্টটা হচ্ছে আমার সার্ভিস প্রভিশন। বি পেশেন্টস রাইট, আমার কাছে যারা ট্রিটমেন্ট নিতে আসছে, আমাদের সেন্টারে যে পেশেন্টরা আসছে, তাদের কিন্তু কিছু রাইটস বা অধিকার আছে, এটা হচ্ছে পেশেন্টস রাইট। সি হচ্ছে ইনপুট, মানে আমরা যে জিনিসগুলো আমরা নিজের হাতে ধরতে পারছি, যেমন অফিসে গিয়ে আমার পেন, আমার টেবিল, আমার রেজিস্টার, হ্যাঁ, এগুলো সব কিছুই হচ্ছে অল টাচেবল থিংস আর ইনপুটস। অ্যান্ড ডি সাপোর্ট সিস্টেম,
তাহলে আমরা যে সেন্টারে পরিষেবা দিচ্ছি, তো আমাদের কিছু সাপোর্ট সিস্টেম কিছু রয়েছে। তো সাপোর্ট সিস্টেম হোক বা সাপোর্ট সার্ভিস হোক, যেমন ইলেকট্রিশিয়ান, প্লাম্বার, হ্যাঁ, বা আমাদের ভ্যাকসিনের আউটরিচগুলো যখন আমরা করি, তখন এভিডি দাদারা আমাদের ভ্যাকসিন এনে দেয়। এগুলো হচ্ছে সাপোর্ট সার্ভিস ছাড়া আমরা কিন্তু সার্ভিস দিতে পারবো না। মিনস ক্লিনিক্যাল সার্ভিস। আমরা যে পরিষেবাগুলো দিচ্ছি, মা বাচ্চা থেকে শুরু করে নন কমিউনিকেবল, বর্তমানে এল্ডারলি প্যালিয়েটিভ কেয়ারও যোগ হয়েছে, এই সমস্ত কিছু নিয়ে কিন্তু আমাদের ক্লিনিক্যাল সার্ভিস, সাথে ওয়েলনেসও। মিনস দ্য ইনফেকশন কন্ট্রোল। তাহলে হেলথ কেয়ার অ্যাকোয়ার্ড যে ইনফেকশনগুলো রয়েছে সেগুলোর থেকে নিজেকে এবং সাথে আমার কাছে যে পেশেন্টই আসছে তাকে বাঁচানোর জন্য আমাদের কী কী করণীয়, সেই জিনিসটা আমরা ইনফেকশন কন্ট্রোল পার্টটাতে বুঝতে পারবো। নেক্সট হচ্ছে কোয়ালিটি ম্যানেজমেন্ট। এই যে সমস্ত পরিষেবাগুলোর কোয়ালিটি মেনটেন করার জন্য আমাদের একটা অনগোয়িং প্রসেসের মধ্যে থাকতে হবে, গ্যাপ ফাইন্ডিং করতে হবে, সেগুলো রিজলিউশন করতে হবে, সেই পুরোটা মিলেই হচ্ছে আমার কোয়ালিটি ম্যানেজমেন্ট। অ্যান্ড নেক্সট অ্যান্ড লাস্ট ওয়ান ইজ দ্য আউটকাম মিনস আমার রিপোর্ট আমার সমস্ত কাজের হয়ে কথা বলবে। তো আমরা যখন হাতে চেকলিস্টটি পাবো, তখন আমরা চেকলিস্টটির উপরে কিন্তু ঠিক এরকমই একটা পিকচার দেখতে পাবো। যেমন প্রথমেই কিন্তু একটা এরকম রেফারেন্স একটা নাম্বার থাকবে, তার পাশে মেজারেবল এলিমেন্টসগুলো থাকবে, মানে তুমি কিসের ভিত্তিতে তুমি অ্যাসেসমেন্ট করছো। তোমার তো কিছু মেজারেবল এলিমেন্টস দরকার, যেগুলো তুমি অ্যাসেসমেন্ট করবে যখন তুমি তোমার সেন্টারের ইন্টারনাল অ্যাসেসমেন্ট করছো। তারপরে তো চেক পয়েন্টসগুলো থাকে, তারপর থাকে হচ্ছে মিনস অফ ভেরিফিকেশন, দেন থাকে অ্যাসেসমেন্ট মেথড, তারপর থাকে কমপ্লায়েন্স, দেন থাকে আমার রিমার্কস। আমার কমপ্লায়েন্সের যে নাম্বারটা বসেছে দেখতে পাচ্ছ, সেই নাম্বারটা বসানোর জন্য কিন্তু কিছু আমাদের শর্ত আছে। আর তার সাথে অ্যাসেসমেন্ট যে মেথড দেখতে পাচ্ছ, অ্যাসেসমেন্ট মেথডও কিন্তু বিভিন্ন রকমের হয়ে থাকে, সেটা নিয়ে আমি পরে আলোচনায় আসছি। আর যেটা রিমার্কস দেখতে পাচ্ছ, সেটা হচ্ছে আমাদের যে সাব সেন্টারগুলো, সেগুলো হচ্ছে টাইপ এ, কারণ এগুলোতে কিন্তু এখনও ডেলিভারি পয়েন্ট তৈরি হয়নি। কিন্তু যে সেন্টারগুলোতে ডেলিভারি পয়েন্টের সুবিধা আছে সেগুলো হচ্ছে আমার টাইপ বি। তো এই চেকলিস্টেই এমন কিছু কিছু পয়েন্ট আছে যেগুলো আমার সাব সেন্টারের জন্য প্রযোজ্য নয়। তো সেই পয়েন্টসগুলো নিশ্চয়ই আমার সাব সেন্টার নাম্বার পাবে না। তাহলে সেগুলো কেন পাচ্ছে না, সেই রিমার্কসটা আমরা লিখতে পারবো যে টাইপ এ। আমাদেরটা যেহেতু টাইপ বি নয়, আমরা ওই পয়েন্টসগুলোতে নাম্বার পাবো না। তো এইটা হচ্ছে একটা মোটামুটি আমি তুলে ধরার চেষ্টা করেছি, যেটা চেকলিস্টের উপরের অংশটা এরকম হয়, যেটা দেখে আমরা অ্যাসেসমেন্টটা করি। অ্যাসেসমেন্ট মেথডে কি দেখতে পাচ্ছি আমরা, যখনই চেকলিস্ট আপনারা হাতে পাবেন, এই ছোটো ছোটো অ্যাব্রিভিয়েশনগুলো আপনারা মেথডসে দেখতে পাবেন। যেমন ওবি মানে অবজারভেশন, আমরা নিজের চোখে যে জিনিসগুলো দেখতে পাচ্ছি। আর মানে রিপোর্ট রিভিউ, আমরা একটা মাসের পর যে কাজ করছি সেটাকে তো আমরা রিপোর্ট বানিয়ে আমরা ব্লক অ্যান্ডে জমা করি, তো সেই রিপোর্টটাকে রিভিউ করে আমরা যে অ্যাসেসমেন্টটা করব। মিনস স্টাফ ইন্টারভিউ, মানে স্টাফরা কতটা স্কিল্ড সেটা দেখার জন্য আমরা স্টাফদেরকেও প্রশ্ন জিজ্ঞাসা করতে পারি। অ্যান্ড পিআই মানে পেশেন্ট ইন্টারভিউ। কমপ্লায়েন্সের মধ্যে আমরা ফার্স্টে আসি, নিচ থেকে শুরু করি, নন কমপ্লায়েন্স 0। তো কখন আমরা কোন কোন পয়েন্টসে 0 পাবো না, যেগুলো আমাদের 50%-এর নিচে থাকবে। আর পার্শিয়াল কমপ্লায়েন্স মানে হচ্ছে 1, মানে আমরা যদি ইন বিটুইন 50 থেকে 99%-এর মধ্যে থাকি, সেটা হচ্ছে আমার পার্শিয়াল কমপ্লায়েন্স, তখন আমরা 1 পাবো। আর ফুল কমপ্লায়েন্স কি না, 99%-এর উপরে যখন আমরা সেই কাজটা করতে পারছি, সেটা হচ্ছে ফুল কমপ্লায়েন্স, আমরা তখন পাবো 2। তাহলে এভাবেই আমরা কিন্তু চেকলিস্টে নাম্বারিংটা করব, যে কোথায় 0, কোথায় 1, কোথায় 2। এটা কিন্তু ওই কমপ্লায়েন্সটা এই পার্সেন্টেজের উপর ডিপেন্ড করেই কিন্তু আমরা নাম্বারটা বসাবো। তাহলে একদম ফার্স্ট যে সেকশনটা চেকলিস্টে, সেটাই হচ্ছে আমার সার্ভিস প্রভিশন, ফার্স্ট এরিয়া অফ কনসার্ন। তো একদম 1 নম্বর পয়েন্ট যেটা দেখতে পাবেন, সেটাও আবার দুটো ভাগে ভাগ করা, কম্প্রিহেন্সিভ প্রাইমারি হেলথ কেয়ার সার্ভিস, 2 নম্বর ড্রাগস অ্যান্ড ডায়াগনস্টিক। তাহলে 1 নম্বর হচ্ছে কম্প্রিহেন্সিভ প্রাইমারি হেলথ কেয়ার সার্ভিস। মানে আগে যখন সাব সেন্টার লেভেল ছিল, তখন সেটি মা বাচ্চা, ভ্যাকসিন, হ্যাঁ, এমনি নন কমিউনিকেবল ডিজিজও মোটামুটি হতো স্ক্রিনিং, তাও এখনকার মতো সেটা ছিল না। হ্যাঁ, তো যাই হোক, তো আগে এই কটা জিনিসের মধ্যে সাব সেন্টারের ফাংশনটা আমাদের জাস্ট আবদ্ধ ছিল। কিন্তু বর্তমানে সেটা 12 সার্ভিস অফ প্যাকেজে পরিণত হয়েছে। এখানে আপনারা কী কী পরিষেবা পাবেন না, মা বাচ্চা তো পাচ্ছেনই, সাথে কমিউনিকেবল নন কমিউনিকেবল ডিজিজ, তার সাথে এল্ডারলি প্যালিয়েটিভ এমার্জেন্সি কেয়ার, হ্যাঁ, মেন্টাল হেলথ,
হ্যাঁ, আর হচ্ছে সাথে ইএনটি, অপথ্যালমিক, ওরাল, ক্যান্সার স্ক্রিনিংয়ের সুবিধা পাচ্ছেন, সার্ভাইকাল ক্যান্সার, ওরাল ক্যান্সার, ব্রেস্ট ক্যান্সার, এতগুলো পরিষেবা আপনারা কিন্তু এখন সুস্বাস্থ্য কেন্দ্র থেকে পাচ্ছেন। তাহলে সেই পুরো পরিষেবাটা নিয়েই কিন্তু এই ফার্স্ট যে পার্টটা, কম্প্রিহেন্সিভ প্রাইমারি হেলথ কেয়ার সার্ভিসেস, এটা হচ্ছে সেটা। ২ নম্বর পয়েন্ট হচ্ছে আমার ড্রাগস অ্যান্ড ডায়াগনস্টিক। না, এখানে হচ্ছে কি না, সাবসেন্টার লেভেলে যে ডায়াগনস্টিক সার্ভিসগুলো আমাদের চালু রয়েছে বা যে ড্রাগসগুলো আছে এটা সেটা নিয়ে। সেকেন্ড এরিয়া অফ কনসার্ন হচ্ছে আমাদের পেশেন্ট রাইটস। তাহলে কি কি রয়েছে? না, ফার্স্টে যে প্রোভাইডস ইনফরমেশন টু অ্যাটেন্ডেন্স কেয়ার সিকার্স অ্যাবাউট দ্য অ্যাভেলেবল সার্ভিসেস। মানে কোনো পেশেন্ট বা তার ফ্যামিলির লোক যখন আমাদের সুস্বাস্থ্য কেন্দ্রে আসছে, আমাদের ফার্স্ট রেসপন্সিবিলিটি হচ্ছে যে সেন্টারে কি কি পরিষেবা আমাদের অ্যাভেলেবেল সেটা সম্বন্ধে তাদেরকে ইনফর্ম করা। নাহলে তারা জানবে কি করে যে আমাদের সুস্বাস্থ্য কেন্দ্রের পরিষেবা এখন এতটা অ্যাডভান্স হয়ে গেছে। নেক্সট, এনশিওর দ্য সার্ভিসেস অ্যাক্সেসিবল টু কেয়ার সিকার অ্যান্ড ভিজিটার্স। এটার মানে হচ্ছে সুস্বাস্থ্য কেন্দ্রটি গ্রামের সমস্ত যে এরিয়া যে যতগুলো রয়েছে তার ঠিক নাগালের মধ্যেই থাকবে। মানে আমরা বড় বড় হসপিটালে যাওয়ার আগে যে প্রাইমারি ম্যানেজমেন্টটা আমরা এখান থেকেই যে পাবো সেটা কিন্তু পেশেন্টদেরকে আমাদের এনশিওর করতে হবে। নেক্সট, সার্ভিসেস আর ডেলিভার্ড ইন এ ম্যানার। না, একটা ম্যানারে আমরা সার্ভিসটা দিচ্ছি, ঠিক আছে। এবার মেনটেন প্রাইভেসি, ডিগনিটি অ্যান্ড কনফিডেন্সিয়ালিটি অফ দ্য পেশেন্ট। মানে আমাদের এটা সিএইচও দিদিদের প্রায় ফেস করতে হয় যে হুড়মুড় করে পেশেন্ট আমার কাছে চলে এসছে, এক গাদা পেশেন্ট। তাহলে আমাদের কিন্তু ওরকমভাবে দেখলে হবে না, কারণ প্রচুর ফিমেল পেশেন্টস রয়েছে, তাদের কিছু প্রাইভেসি বা প্রত্যেকটি পেশেন্টেরই কিন্তু নিজস্ব প্রাইভেসি বা কনফিডেন্সিয়ালিটি থাকে। তো আমাদের অ্যাট এ টাইম একটা করে পেশেন্ট আমরা কিন্তু দেখব, সেটাই হচ্ছে আমাদের প্রাইভেসি, ডিগনিটি অ্যান্ড কনফিডেন্সিয়ালিটি। লাস্ট ইজ ফ্রি অফ কস্ট। মানে এখানে কোনো পয়সার বিনিময় নয়, বিনামূল্যে পরিষেবা দেওয়া হচ্ছে। এরপর ইনপুটস, ইনফ্রাস্ট্রাকচার ম্যানেজমেন্ট। মানে আমাদের সাবসেন্টার বা সুস্বাস্থ্য কেন্দ্রের ফিজিক্যাল ইনফ্রাস্ট্রাকচার যেটা, সেটাকেও আমাদেরকে কিন্তু অ্যাসেসমেন্ট করতে হবে। যে কোনো ভাঙা জানলা, দরজা এ সমস্ত কিন্তু থাকা চলবে না, যেগুলোর থেকে পেশেন্টের ইনজিউরি হতে পারে। ওকে, আরও অনেক রকম ইনফ্রাস্ট্রাকচারের বিষয়বস্তু আছে যেগুলো আপনারা চেকলিস্ট পড়লেই বুঝতে পারবেন। তো সেই ইনফ্রাস্ট্রাকচারের দিকেও আমাদের কিন্তু খেয়াল রাখতে হবে। নেক্সট, ইকুইপমেন্ট মেনটেনেন্স। মানে আমার সেন্টারে সমস্ত ফাংশনাল ইকুইপমেন্ট আছে কিনা, বা নন ফাংশনাল হয়ে গেল সেটা তো আর আমাদের দোষ নয়। সেই ইকুইপমেন্টটা আমরা সঠিক উপায়ে বিপিএসসিতে দিচ্ছি কিনা, সেটাকে সারাই করে আনছি কিনা, সেটা রেজিস্টারে মেনটেন হচ্ছে কিনা, সেটা কিন্তু আমাদেরকে দেখতে হবে। নেক্সট, ইকুইপমেন্ট ইকুইপমেন্ট ক্যালিব্রেশন। ক্যালিব্রেশন কথাটার মানেই হচ্ছে যে একজন কোম্পানি থাকবে যিনি কিন্তু আপনার সেন্টারে মানে প্রেশারের মেশিন, থার্মোমিটার থেকে শুরু করে অটোক্লেভ অবধি এই জিনিসগুলো কিন্তু পুরো দেখে তারা মানে যাচাই করবে যে জিনিসগুলো ঠিকঠাকভাবে চলছে কিনা, জিনিসগুলো ঠিকভাবে ফাংশনাল আছে কিনা। সেটার জন্য আপনাদেরকে কিছু সার্টিফাইও করবে, একটা কাগজ দেবে, যেটা এনকোয়াসের সময় কিন্তু অ্যাসেসররা দেখতে চান। খুব ইম্পর্ট্যান্ট একটা জিনিস আপনাদেরকে করে রাখতে হবে, সেটাই হচ্ছে ইকুইপমেন্ট ক্যালিব্রেশন। সেটার জন্য আপনাদেরকে একটা রেজিস্টারও বানাতে হবে। নেক্সট, দ্য সাপ্লাই চেন এফিসিয়েন্সি, ইনভেন্টারি কন্ট্রোল সিস্টেম। ইনভেন্টারি কন্ট্রোলের মধ্যে ধরুন ড্রাগস, হ্যাঁ, তাহলে সাব সেন্টারে এত পেশেন্টের ভিড়ে আপনার ড্রাগসগুলো যাতে বের করতে সুবিধা হয়, তার জন্য আপনারা একটা ভেদ, যে ভাইটাল, এসেনশিয়াল, ডিজায়ারেবল, এই পদ্ধতিতে আপনি ড্রাগসগুলো একটু গুছিয়ে রাখলেন। তারপরে ফার্স্ট এক্সপায়ারি ফার্স্ট আউট, ফার্স্ট ইন ফার্স্ট আউট, ফিফো, এই পদ্ধতিতেও কিন্তু আপনারা ড্রাগগুলো রাখতে পারেন। যেমন যে ড্রাগসগুলোর এক্সপায়ারি ডেট আগে চলে এসছে সেই ড্রাগসগুলোকে আমাদের সামনের দিকে রাখতে হবে যাতে সেগুলো তাড়াতাড়ি ইউজ হয়ে যায়। এটাই হচ্ছে আমার ইনভেন্টরি কন্ট্রোল সিস্টেম। এতে কিন্তু আমাদের নিজেদেরই সুবিধা হবে আর ভুল ত্রুটিও কম হবে। নেক্সট অ্যান্ড লাস্ট ওয়ান ইজ দ্য হিউম্যান রিসোর্স অ্যালোকেশন, স্টাফ ট্রেনিং। শুধু ফিজিক্যাল ইনফ্রাস্ট্রাকচার ভালো হলে তো হবে না, সাথে স্টাফদেরকেও স্কিলড হতে হবে, সে বিষয়ে কিন্তু আমাদেরকে অ্যাসেসমেন্ট করে নিতে হবে। নেক্সট, সাপোর্ট সিস্টেম। তো এখানে কি লেখা আছে না, এস্টাবলিশ দ্য প্রোগ্রামস ফর মেনটেনিং অ্যান্ড আপকিউ অফ দ্য ফেসিলিটি। তো ফার্স্টে লেখা আছে স্টোরেজ, ইনভেন্টরি ম্যানেজমেন্ট অ্যান্ড ডিসপেন্সিং অফ ড্রাগ। যে ড্রাগটাকে কীভাবে স্টোর করছি, সেটা মানুষকে আমরা কীভাবে দিচ্ছি, সেটাও কিন্তু আমাদেরকে মেনটেন করতে হবে। এস্টাবলিশ দ্য প্রসিডিওর ফর দ্য ক্লিনিক্যাল রেকর্ডস ডাটা ম্যানেজমেন্ট উইথ পোর্টালস। যে শুধুমাত্র আমাদের কাজকে সাপোর্ট করার জন্য যে হিউম্যান রিসোর্স থাকবে তা নয়, আমাদের যে পোর্টালসগুলো আমরা এন্ট্রি করি সেগুলোও কিন্তু সাপোর্ট সিস্টেম, সেগুলোতেই আমরা কিন্তু আসল ডকুমেন্টেশনটি করে থাকি দিনের শেষে। নেক্সট ইজ হসপিটাল ট্রান্সপারেন্সি অ্যান্ড অ্যাকাউন্টেবিলিটি। মানে আমরা যদি কোনো রেফার কেস করে থাকি তাহলে সেখানে হসপিটালের সাথে কতটা ট্রান্সপারেন্সি, মানে কতটা ফার্স্ট আমরা রেফার করতে পারছি, হসপিটালের সাথে কমিউনিকেশনটা কেমন, সেটাও কিন্তু একটা সাপোর্ট সিস্টেম। অ্যাম্বুলেন্স পরিষেবা,
হেলথ প্রমোশন অ্যান্ড ডিজিজ প্রিভেনশন অ্যাক্টিভিটিস থ্রু দ্য কমিউনিটি মোবিলাইজেশন। যে আশা দিদিদের এটা একটা মেন কাজ, কমিউনিটি মোবিলাইজেশন। যে যে মানুষগুলো রিস্কে আছে সেই মানুষগুলোকে তুলে আনা, সেগুলোকে সুস্বাস্থ্য কেন্দ্রে আমাদের কাছে রেফার করা, তাদের হেলথটাকে আমরা কি করব আরও ভালো করার চেষ্টা করব, রোগটি যাতে ভবিষ্যতে না হয় সেটি আমরা চেষ্টা করব। অ্যান্ড লাস্ট ওয়ান ইজ দ্য ফেসিলিটি হ্যাজ কমপ্লেন উইথ দ্য রেগুলার রিকোয়ারমেন্টস। তো এটা হলো আমাদের সাপোর্ট সিস্টেম। এরপর ক্লিনিক্যাল কেয়ার, পেশেন্ট রেজিস্ট্রেশন, কনসালটেশন অ্যান্ড ক্লিনিক্যাল অ্যাসেসমেন্ট অ্যান্ড রিঅ্যাসেসমেন্ট। মানে আমার সেন্টারে একজন পেশেন্ট এলেন, তাকে আমরা রেজিস্টার করছি কিসে না স্বাস্থ্য ইঙ্গিত পোর্টালে। তারপর আমরা কনসালটেশন করছি, টেলিমেডিসিন করছি, তার সাথে ক্লিনিক্যাল অ্যাসেসমেন্ট অ্যান্ড রিঅ্যাসেসমেন্ট, মানে মানুষটি আমার কাছে যখন ফিরে আসে তাকে আমরা রিচেক করছি। নেক্সট, কন্টিনিউইটি অফ দ্য কেয়ার। 3 নম্বর, সেফ ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন। মানে পেশেন্ট তো আর ঠিকঠাকভাবে তারা জানে না যে কোন ড্রাগটি কখন খেতে হবে, সেটি বোঝানোর জন্য আমাদেরকে কাগজের এনভেলপের ব্যবস্থা করা, তার উপর লিখে দেওয়া, এতে তাদেরই সুবিধা হওয়া। এটা নিয়ে আমি একটা পরে ভিডিও বানাবো যে সেফ ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন জিনিসটা কী। তো যাই হোক, এরপর হচ্ছে র্যাশনাল ইউজ অফ ড্রাগ। যে আমরা কোন রোগের জন্য কোন ওষুধটি বা কোন অ্যান্টিবায়োটিকটি বিশেষ করে আমরা ব্যবহার করবো, সেটার একটা র্যাশনালিটি রয়েছে। তারপর ডায়াগনস্টিক সার্ভিস, নার্সিং কেয়ার, এমার্জেন্সি কেয়ার, এই সমস্ত কিছুই কিন্তু ক্লিনিক্যাল কেয়ারের আন্ডারে এখন পড়ে। ইএনটি অপথলমিক ওরাল হেলথ, তাহলে আমরা যেমন আরবিএসকের আন্ডারে আমরা 18 বছর বয়স অবধি বাচ্চাদের স্ক্রিনিং করি, তার উপরের যে স্ক্রিনিংগুলো সেগুলো আমাদের অপরচুনিস্টিক হয়। এরপর মেন্টাল হেলথ। নেক্সট, নন কমিউনিকেবল ডিজিজ, যেটা আমাদের সিএইচও দিদিদের ক্ষেত্রে একটা অনেক বড় প্ল্যাটফর্ম। নেক্সট, এল্ডারলি অ্যান্ড প্যালিয়েটিভ কেয়ার। তারপর নিউবর্ন ইনফ্যান্ট অ্যান্ড চাইল্ড কেয়ার, এর জন্য আমাদের বাচ্চাদের কী কী ডেঞ্জার সাইন আছে সেগুলো আমাদেরকে ঠিকভাবে জানতে হবে। তারপর আছে ফ্যামিলি প্ল্যানিং, এটা তো অনেক বড় একটা প্ল্যাটফর্ম, যে কাপেলদেরকে ঠিকভাবে কাউন্সেলিং করা, তারা কোনো মেথডে না থাকলে তাদেরকে সাহায্য করা যে কোন মেথডটা তারা চুজ করবে, এটা একটা অনেক বড়ই প্ল্যাটফর্ম। তারপর অ্যাডোলেসেন্ট রিপ্রোডাক্টিভ হেলথ, কারণ অ্যাডোলেসেন্ট একটা এমন বয়স, এই বয়স থেকেই কিন্তু আমরা কাউন্সেলিং করতে পারবো, শুধুমাত্র ফ্যামিলি প্ল্যানিং বা সেফ রিপ্রোডাক্টিভ হেলথ সিস্টেম নিয়ে নয়, আমরা সাবস্টেন্স অ্যাবিউজ নিয়েও বা নিউট্রিশনাল অ্যাসেসমেন্টও আমরা করে তাদেরকে কাউন্সেলিং করতেই পারি। তারপর আসছে আমার অ্যান্টিনেটাল, ইন্টারনেটাল অ্যান্ড পোস্টনেটাল। মানে একটা মা প্রেগনেন্ট হয়ে আমার সেন্টারে আসছে, তার কার্ড করছি আমরা এএনসি কার্ড, তাকে আমরা কমপ্লিট এএনসি চেক আপ দিচ্ছি, 4টে বা তার বেশি চেক আপ নিচ্ছে। ইন্টারনেটাল মানে হচ্ছে যে ডেলিভারির সময়টা, এই সময় দেখবেন কিছু পয়েন্টস আপনারা চেকলিস্টে পাবেন যেগুলো কিন্তু আমার সাব সেন্টারের ক্ষেত্রে অ্যাভেলেবেল নয়। এরপর ধরুন কোনো মা আপনার কাছে ইক্লামশিয়া বা প্রি ইক্লামশিয়া নিয়ে এসছে, আমরা সাব সেন্টার থেকে তাকে কী করে পাঠাবো? না, সাব সেন্টার থেকে আমরা ম্যাক্সালফের একটা লোডিং ডোজ আমরা দিয়ে পাঠাবো, তাকে অক্সিজেন সাপোর্ট দিতে পারি, তাকে ক্যানিউলাটা করে দিতে পারি, আইভি ক্যানিউলা, ক্যাথেটার করে দিতে পারি। এগুলো মানে অ্যাকর্ডিং টু এনকোয়াশ বলা হচ্ছে যে এই প্রাইমারি ম্যানেজমেন্টগুলো সিএইচও দিদিরা পেশেন্টকে দিতে পারবে। তাহলে এই জিনিসগুলো আমরা করতে পারি। দেন পোস্টন্যাটাল, মানে বাচ্চাটি জন্ম নেওয়ার পরে আশা দিদিরা, এএনএম দিদিরা এইচবিএনসি ভিজিট করছে, এইচবিএনসি, এইচবিওয়াইসি, এই ভিজিট করার পর তাদেরকে আইএফএ ট্যাবলেট, ক্যালসিয়াম, এই সমস্ত কিছু যে দেওয়া হচ্ছে, সমস্তটাই হচ্ছে পোস্টন্যাটাল কেয়ার। তাহলে এই এতগুলো 17টা পয়েন্টস হচ্ছে আমার ক্লিনিক্যাল কেয়ারের আন্ডারে পড়ছে। এর সাথে রয়েছে ওয়েলনেস, যে 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 ডিজিজ কন্ডিশনগুলো রয়েছে, আমাদের এনকোয়াশের লক্ষ্য আমরা আগেই বলেছি যে আগে ছিল মানুষটার রোগ হলে সেটা প্রতিরোধ করার, এখন মানুষটির রোগটা হওয়াই চলবে না। নেক্সট, ইনফেকশন কন্ট্রোল। ইনফেকশন কন্ট্রোল নিয়ে আমি এখানে এমন কিছু বলছি না, এটা নিয়ে নেক্সট একটা ভিডিও আমি করব। নেক্সট, কোয়ালিটি ম্যানেজমেন্ট সিস্টেম। কোয়ালিটি ম্যানেজমেন্ট সিস্টেমে আমাদের কি করতে হচ্ছে না, ফার্স্টেই কিন্তু এখানে যে ফ্লো চার্টটি দেওয়া হয়েছে সেটিতে আমরা আমি বোঝানোর চেষ্টা করেছি যে কী করে কোয়ালিটি ম্যানেজমেন্ট আমরা মেনটেন করব। একদম প্রথমেই আমাদের একটা কোয়ালিটি ম্যানেজমেন্ট টিম গঠন করতে হবে, সেখানে শুধুমাত্র সিএইচও এবং এএনএম দিদিরা থাকবে, আর ব্লকের সাপোর্ট থাকবে, এখানে কিন্তু কোনো আশা দিদিদের অস্তিত্ব থাকবে না। এখানে কিন্তু মনে রাখবেন যে এই খাতা, এটা রেজিস্টার এটা বানাতে হয়, যেটাতে এজেন্ডাগুলো মাসে মাসে লিখতে হয়, গ্যাপসগুলো কীভাবে সেটা সলভ আউট হলো, একটা কাপার রেজিস্টার বানাতে হয় তার সাথে। তো এইসব নিয়ে আমি পরে আলোচনা করবো যে কীভাবে রেজিস্টারগুলো মেনটেন করতে হয়। তো এইটুকু শুধু জেনে রাখুন প্রাইমারি, যে একটা আমার কোয়ালিটি ম্যানেজমেন্ট টিম গঠন করতে হয়, যেখানে যে খাতাতে আশা দিদিদের কোনো সাইন থাকবে না, সিএইচও এবং 2 এএনএম দিদির সাইন থাকবে। তাহলে আমি একটা টিম গঠন করলাম, সেই টিমটাকে প্রত্যেক মাসে কোয়ালিটি ম্যানেজমেন্টের জন্য আমাকে মিটিং করতে হচ্ছে। সেই মিটিংয়ে আমাদের কী উদ্দেশ্য থাকবে? সেই মিটিংয়ের উদ্দেশ্য থাকবে আমাদের গ্যাপ ফাইন্ডিং। আমরা এই যে কাজগুলো যে করছি মাসের পর মাস, তো আমাদের কী কী গ্যাপস রয়েছে, সেই গ্যাপগুলোকে তো আমাদের আসল খুঁজে বের করতে হবে, তাহলেই কিন্তু আমরা আমাদের কাজের কোয়ালিটি বাড়াতে পারবো। এরপর গ্যাপগুলো খুঁজে পাওয়ার পর আমাদেরকে অ্যাকশন প্ল্যান বানাতে হবে। ঠিক আমরা যেমন স্টুডেন্ট পিরিয়ডে আমরা নার্সিং কেয়ার প্ল্যান বানাতাম, এই ব্যাপারটাও তাই, যে আমরা অ্যাকশন প্ল্যান তৈরি করব। অ্যাকশন প্ল্যান তৈরি করার পরে আমাদের সেটাকে ইমপ্লিমেন্টও করতে হবে।
তাহলে গ্যাপ ক্লোজিং স্ট্যাটাস অ্যান্ড এক্সপেক্টেড টাইম বাউন্ড, আমরা একটা নিজেদের টাইম দিয়ে দেবো যে এই মাসের এত তারিখের মধ্যে আমাদের এই গ্যাপটিকে রিজলভ করার চেষ্টা করতে হবে। প্রয়োজনে সেটাকে আমরা এক্সপ্যান্ডও করতে পারি, সেটাই এখানে লেখা আছে যে গ্যাপটি যদি ক্লোজ না হয় আমরা কিন্তু টাইম বাড়াতেও পারি, কিন্তু গ্যাপটিকে ক্লোজ করা আমাদের একমাত্র উদ্দেশ্য। এটাই কোয়ালিটি ম্যানেজমেন্ট। এছাড়া কোয়ালিটি ম্যানেজমেন্টে আর কী কী রয়েছে, যে নিজেদের গ্যাপ ফাইন্ডিংটা আমরা খুঁজে বের করে আমরা সেটাকে রিজলভ তো করছি, তার সাথে পেশেন্টকে কতটা স্যাটিসফ্যাকশন করছি। পেশেন্টের স্যাটিসফ্যাকশনের জন্য সবথেকে বড় একটা জায়গা জুড়ে নিয়েছে পেশেন্ট স্যাটিসফ্যাকশন সার্ভে, যেটার কিন্তু অ্যানালিসিস রিপোর্টটা আমাদের প্রত্যেক মাসে মাসে করতে হয়, যেটা অ্যাসেসররা দেখতেই চান। খুব ইম্পর্ট্যান্ট একটা জিনিস পেশেন্ট স্যাটিসফ্যাকশন সার্ভে। তাহলে এগুলো সবকটাই হচ্ছে আমাদের কোয়ালিটি ম্যানেজমেন্ট। ও হ্যাঁ, আরেকটা জিনিস বলতে ভুলে গেলাম, গ্রিভেন্স রিড্রেসাল। সেন্টারে অবশ্যই একটি কমপ্লেন বক্স থাকবে, কমপ্লেন বক্সের সামনে আইসি থাকবে, যে কি করে আমরা কোনো যদি কমপ্লেন আমরা জমা করে থাকি, বা আমরা কেন করব, পেশেন্ট করবে, পেশেন্ট জমা করে থাকলে সেটাকে কি প্রসেসে আমরা পাঠাবো, সেটা কিভাবে সলভ আউট হবে, বা পেশেন্টের যদি কোনো কমপ্লেন থাকে সেই কমপ্লেনটা তারা লিখিতভাবেও জমা দিতে পারে বা কাউকে ফোনও করতে পারে। অবশ্যই সেই ফোন নাম্বার আর সেই ব্যক্তির নামটি দেওয়া থাকবে। সাথে কমপ্লেন বক্সটি আমাদের মাসে একদিন করে ওপেনও করতে হবে। তো সেই ওপেনিংয়ের ডেটা আমাদের ওখানে মেনশন করে দিতে হবে যে এইবারে খোলা হয়। সবার লাস্টে আউটকাম। তাহলে 1 নম্বর পয়েন্ট, মর্টালিটি অ্যান্ড মরবিডিটি রেটস। আমাদের কিন্তু মিশন একটাই থাকবে, জিরো টলারেন্স রিলেটেড টু ম্যাটার্নাল অ্যান্ড চাইল্ড মর্টালিটি। মানে মাতৃমৃত্যু শিশু মৃত্যু যেন একটাও না হয়, এটা কিন্তু আমাদের একটা মিশন, অনেক বড় মিশন। 2 নম্বর, পেশেন্ট স্যাটিসফ্যাকশন লেভেল, যে পেশেন্ট কতদূর সন্তুষ্ট হলো আমাদের পরিষেবায়, পেশেন্ট কতটা স্যাটিসফাইড, তারা আরও কী কী ডিম্যান্ড করছে, এই জিনিসগুলো আমাদেরকে দেখতে হবে। এগুলো একমাত্র আমরা পিএসএস অ্যানালিসিস করেই আমরা পাবো। 3 নম্বর, কেপিআই, কি পারফরমেন্স ইন্ডিকেটর। এটা নিয়ে আমি পরে একটা ভিডিও অবশ্যই বানাবো, কারণ কেপিআই একটা অনেক বড় জায়গা জুড়ে রয়েছে আমাদের এনকোয়াসের। এই কেপিআই ধরে ধরেই কিন্তু অ্যাসেসররা সব কিছু মেলান। 4 নম্বর, মনিটরিং দ্য আউটকাম টু গজ দ্য এফেক্টিভনেস অফ কোয়ালিটি ম্যানেজমেন্ট এফর্ট। মানে আমি যে এত এফর্ট দিচ্ছি, শুধু আমি কেন, সেন্টারের সমস্ত স্টাফরা মিলে যে এত এফর্ট দেওয়া হচ্ছে, সেটার কতটা আউটকাম হচ্ছে সেটাও মনিটর করতে। তো আশা করি তোমাদেরকে আমি আমার এন্ড থেকে যতটা সম্ভব চেকলিস্টটা বোঝাতে পারলাম। এরপর তোমাদের কোনো কোয়ারি থাকলে অবশ্যই আমাকে কমেন্টে জিজ্ঞাসা করতে পারো। চেকলিস্টটি কিন্তু একটা ইন্টারনাল অ্যাসেসমেন্টের অনেক বড় একটা পার্ট। তোমাদেরকে এনকোয়াশ হওয়ার আগেটাতে এই চেকলিস্ট কিন্তু তোমাদেরকে অ্যাসেস করে রাখতে হবে, কারণ এটা নিজেরও একটা নাম্বার আছে। এটা একটা নিজের কোয়ালিটি টুলস। তোমাদেরকে আমি পরের একটা ভিডিওতে পড়াবো যে কোয়ালিটি ম্যানেজমেন্টের কোয়ালিটি কিছু টুলস হয়, কিছু মেথডস হয়। তো এটা একটা নিজেই একটা বড় টুল। ঠিক আছে, তাহলে তোমাদেরকে বারবার করে একটা স্টাডি করতে হবে চেকলিস্টটা, নাহলে কিন্তু তোমরা বুঝতে পারবে না। আর এনকোয়াশের জন্য কি পড়াশোনা, পড়াশোনা কিন্তু এই চেকলিস্টটাই। তোমাদেরকে বারবার করে এনকোয়াশে এই চেকলিস্টটাই স্টাডি করতে হবে, তোমাদেরকে মুখস্থ করে ফেলতে হবে যে আমার কোন সেকশনে কোন জিনিসটা আছে, কারণ অ্যাসেসররা যা প্রশ্ন ধরে এই চেকলিস্ট ধরে, মানে চেকলিস্টটাকে ঘিরেই যত রাজ্যের কোশ্চেন। তো আশা করি তোমরা কিছুটা হলে বুঝতে পেরেছো। তো আরও সমস্ত ভিডিও দেখতে গেলে অবশ্যই আমার চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করো এবং আমার সাথে থাকো। আশা করছি তোমাদেরকে আমি যতটা পারবো আমার দিক থেকে ইনফরমেটিভ ভিডিওসগুলো শেয়ার করার চেষ্টা করব। তো আজকের জন্য এইটুকুই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। নমস্কার।